অন্ধকার অন্দরমহলে যখন ক্ষমতার দাবার ছক সাজানো হয় তখন দৃশ্যপটে যা দেখা যায় তার চেয়ে ঢের বেশি ভয়ঙ্কর হয় পর্দার আড়ালের সত্য। অনেক সময় সেই সত্য এমন এক বাস্তবতা উন্মোচন করে যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়। ক্ষমতার এই গোপন খেলায় প্রতিটি চালই হিসেব করে দেওয়া হয়, প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে বহুস্তরীয় পরিকল্পনা। চতুর্দশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে স্নায়ুযুদ্ধ চলছিল তার অবসান কি কেবলই একটি তালিকা, নাকি এটি একটি রাজনৈতিক বারুদ যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে? আজ সেই খামটি খুলে গেছে, ফাঁস হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় চমক, যেখানে একদিকে আছে ত্যাগের পুরস্কার, অন্যদিকে আছে চরম প্রতিশোধ আর আধিপত্যের হুঙ্কার। 11টি আসনের বিপরীতে 10টি নামের এই তালিকা কি কেবলই সংসদ সদস্য নির্বাচন, নাকি এটি একটি নীল নকশা যা আগামী দিনে বাংলাদেশের রাজনীতির মেরুকরণ বদলে দেবে? রাজনীতির ময়দান তখন উত্তপ্ত, নির্বাচনের ধুলোবালি তখনও থেতিয়ে পড়েনি। 68টি সাধারণ আসনের জনসমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যখন আনুপাতিক হারে 11টি সংরক্ষিত নারী আসনের মালিক হল, তখন থেকেই শুরু হয়েছিল চরম রাজনৈতিক দর কষাকষি। শুধু সংখ্যার হিসেব নয়, বরং প্রতিটি আসনের পেছনে ছিল প্রভাব, ত্যাগ এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়ে আজ দলের শীর্ষ পর্যায় থেকে যে 10 জনের নাম চূড়ান্ত করা হয়েছে তা শুধু চমকপ্রদই নয়, বরং এটি একটি পলিটিক্যাল স্টেটমেন্ট। গত 17 বছরের রাজপথের লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে মরণপন্ন সংগ্রাম আর শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে যারা দলটিকে কক্ষচ্যুত হতে দেননি, এই তালিকায় প্রাধান্য পেয়েছেন সেই লড়াকু নারীরাই। এই নির্বাচন যেন শুধুই রাজনৈতিক পুরস্কার নয়, বরং একটি ইতিহাসের স্বীকৃতি, একটি বার্তা যে দুঃসময়ে যারা পাশে থাকে তারাই শেষ পর্যন্ত আলোয় আসে। যখন পুরুষকর্মীরা ফেরারি, যখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ ছিল এক একজন নেতার ঠিকানা, তখন যারা রাজপথে পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে রোকন ও সাথীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন, আজ তাদের জন্যই খুলে যাচ্ছে সংসদের দ্বার। এই দৃশ্য অনেকের কাছে আবেগঘন হলেও এর ভেতরে লুকিয়ে আছে কঠিন রাজনৈতিক বাস্তবতা। ক্ষমতা কখনোই শূন্যতা পছন্দ করে না। এই তালিকায় সবার উপরে যার নাম, তিনি নুরুন্নেসা সিদ্দিকা। জামায়াতের নারী উইংয়ের এই কাণ্ডারি কেবল একজন নেত্রী নন, তিনি দুঃসময়ের এক দক্ষ কারিগর। দীর্ঘ সময় ধরে সংগঠনকে টিকিয়ে রাখার যে নীরব দক্ষতা তিনি দেখিয়েছেন তা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার সাথে রয়েছেন মার্জিয়া বেগম, তৃণমূলের সাথে যার আত্মার যোগাযোগ। দাওয়াতের ময়দান থেকে রাজনীতির মাঠ, মার্জিয়া বেগম যেন এক নীরব বিপ্লবীর নাম। কিন্তু লড়াইটা কি শুধু রাজপথের ছিল? না, লড়াইটা ছিল আদালতের বারান্দায়। যখন মহিলা নেত্রীদের পাশে দাঁড়ানোর মতো সাহস কেউ দেখাতেন না, তখন আইনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। মানব সম্পদ ও আইন বিভাগের এই দক্ষ সম্পাদক আজ তার সেই আইনি লড়াইয়ের স্বীকৃতি পাচ্ছেন। আদালতের প্রতিটি দিন ছিল যেন এক একটি যুদ্ধক্ষেত্র, যেখানে যুক্তি আর সাহসী ছিল একমাত্র অস্ত্র। সাথে আছেন দলের পরীক্ষিত মুখ নাজমুন্নিসা নীলু। প্রাদেশিক ও আঞ্চলিক রাজনীতির ভারসাম্য রক্ষা করতেও ভুল করেনি দলটি। চট্টগ্রাম অঞ্চলের অতন্দ্র প্রহরী মেরিনা সুলতানা, সিলেটের পুণ্যভূমি থেকে আসা মাহফুজা খানম এবং উত্তরবঙ্গের বগুড়া অঞ্চলের প্রতিনিধি সাজেদা সামাদ। তারা কেবল তাদের অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন না, তারা সংসদে তুলে ধরবেন তৃণমূলের সেই চাপা আর্তনাদ যা গত 1.5 দশকে কেউ শোনেনি। তাদের উপস্থিতি সংসদে একটি ভিন্নধর্মী বাস্তবতার প্রতিফলন ঘটাবে এমনটাই ধারণা করা হচ্ছে। কিন্তু এর বাইরেও কি কিছু আছে? অবশ্যই আছে। রাজনীতির এই দৃশ্যমান তালিকার আড়ালেও লুকিয়ে থাকে ভবিষ্যতের বড় বড় ইঙ্গিত। আধুনিক বিজ্ঞান এবং মেধার সাথে ইসলামের সমন্বয় ঘটাতে জামায়াত সংসদে পাঠাচ্ছে প্রকৌশলী মারদিয়া মমতাজকে। প্রযুক্তি ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার এই প্রতিনিধিত্ব দলটির নতুন এক কৌশলগত দিক নির্দেশ করে, যেখানে শুধু রাজপথ নয়, নীতি নির্ধারণের টেবিলেও শক্ত অবস্থান গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাকে আপনারা টকশোতে যুক্তির তলোয়ার হাতে দলের পক্ষে ভোকাল হতে দেখেন, সেই মেধাবী পেশাজীবী এবার সাংসদীয় বিতর্কেও ঝড় তুলবেন, এটাই এখন সবার ধারণা। তার যুক্তির ধার আর আত্মবিশ্বাস ইতিমধ্যেই তাকে একটি পরিচিত মুখে পরিণত করেছে। সংসদে তার উপস্থিতি কেবল একটি আসন পূরণ নয়, বরং একটি নতুন ধরনের রাজনৈতিক ভাষা প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করছে। তবে রাজনীতির অন্দরমহলের উত্তাপ সবচেয়ে বেশি ছড়িয়েছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে নিয়ে। তাদের ঝুলিতে ছিল মাত্র 6টি আসন, দাবি ছিল 3টি সংরক্ষিত নারী আসনের। রাজনীতির পাটিগণিত বলছিল তারা বড়জোর একটি পেতে পারে, কিন্তু বাস্তবতা সবসময় সরল সমীকরণে চলে না, বিশেষ করে যখন জোট রাজনীতি সামনে আসে। এনসিপি প্রধানের পক্ষ থেকে মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম এবং ডাক্তার মৃত্যুর জন্য যে চাপ সৃষ্টি করা হয়েছিল, তাতে জামায়াতের তৃণমূল ছিল চরম ক্ষুব্ধ। এই চাপ কেবল একটি আসনের জন্য ছিল না, বরং এটি ছিল প্রভাব বিস্তারের এক নিঃশব্দ লড়াই। এখানেই লুকিয়ে আছে আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় রহস্য ও রোমহর্ষক টার্নিং পয়েন্ট। জামায়াত কি পেরেছে তাদের মিত্রদের তুষ্ট করতে, নাকি নিজের ঘরের ত্যাগের মহিমাকে বিসর্জন দিয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়ে যায় নানা জল্পনা কল্পনা। ক্ষমতার করিডোরে তখন একটাই আলোচনা, কে জিতল আর কে হারল।
জামায়াত প্রমাণ করেছে তারা আবেগে নয় বরং ঠান্ডা মাথায় রাজনৈতিক বিচক্ষণতায় বিশ্বাসী। তারা এনসিপিকে 3টি আসন দেয়নি ঠিকই, কিন্তু তাদের ত্যাগী নেত্রী ডাক্তার মাহমুদা মিতুকে একটি বাড়তি আসন ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে নিজেদের উদারতা ও আধিপত্য দুই প্রতিষ্ঠিত করেছে। এই সিদ্ধান্ত ছিল অনেকটা এক ঢিলে 2 পাখি মারার মতো, যেখানে একদিকে ত্যাগের মূল্যায়ন, অন্যদিকে জোটের ভারসাম্য রক্ষা। কেন ডাক্তার মিতু? হিসাবটা পরিষ্কার। ঝালকাঠি 1 আসনে জোটের স্বার্থে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে তিনি যে বিশাল রাজনৈতিক মহানুভবতা দেখিয়েছিলেন, জামায়াত মূলত সেই ত্যাগেরই ঋণ শোধ করল। এই ধরনের সিদ্ধান্ত দলীয় রাজনীতিতে বিরল, যেখানে ব্যক্তিগত স্বার্থের চেয়ে বড় হয়ে ওঠে কৌশলগত সমীকরণ। তবে রাজনীতির অলিতে গলিতে গুঞ্জন রয়েছে ভিন্ন। ডাক্তার মিতু নাকি আদতে জামায়াতেরই পারপাস সার্ভ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রখর অ্যাক্টিভিজম এবং আদর্শিক মিল তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার অন্যতম বড় কারণ। অনেক বিশ্লেষক মনে করছেন এটি শুধুই একটি পুরস্কার নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিনিয়োগ। কিন্তু এসব কিছু ছাপিয়ে যে নামটা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে তা হল তাসমিয়া প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপার সভাপতি তাসমিয়া প্রধানকে জামায়াতের নিজস্ব কোটা থেকে আসন দেওয়াটা কেবল আসন ভাগাভাগি নয়, এটি মূলত বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির প্রতি এক ভয়ঙ্কর ও সুকৌশলী হুঁশিয়ারি। ঠিক একদিন আগে যখন জাকপা মুখপত্র রাশেদ প্রধান বিএনপি নেতৃত্বের কড়া সমালোচনা করলেন, যখন ছাত্রদল যুবদল তার বাড়ির সামনে মহড়া দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তাসমিয়া প্রধানকে সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত করে জামায়াত পুরো দেশকে 3টি বার্তা দিল। সময় নির্বাচনটাও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেন একটি পরিকল্পিত রাজনৈতিক নাটকের ক্লাইম্যাক্স। প্রথমত, মিত্রদের সুরক্ষা। জামায়াত বুঝিয়ে দিল তাদের বলয়ের কোনো মিত্রকে কেউ স্পর্শ করলে জামায়াত তার ঢাল হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত, শফিউল আলম প্রধানের মতো পরীক্ষিত মিত্রের রক্তের উত্তরাধিকারকে সম্মানিত করা। এবং তৃতীয়ত, এটি একটি শক্তি প্রদর্শন। বিএনপি চাইলেই ছোট দলগুলোকে গিলে খেতে পারবে না। এই বার্তাগুলো কেবল বক্তব্য নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান নির্ধারণের ভিত্তি। রাজনীতির ময়দানে যখন দাবার ছক সাজানো হয়, তখন দৃশ্যমান চালের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয় সেই চাল যা খেলোয়াড় তার হাতের মুঠোয় লুকিয়ে রাখে। আর এই তালিকা প্রমাণ করে দিয়েছে সেই গোপন চালগুলোই শেষ পর্যন্ত খেলার ফল নির্ধারণ করে। জামায়াতে ইসলামী 10 জনের নাম ঘোষণা করে পুরো রাষ্ট্রযন্ত্রকে এক প্রকার চেকমেট দিয়ে দিয়েছে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নীরব চাপা উত্তেজনা কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, সেই 11 নম্বর আসনটি কার? কেন সেই একটি শূন্যস্থান পুরো বাংলাদেশের রাজনৈতিক মহলে সাইক্লোন সৃষ্টি করেছে? এই একটি আসন যেন এখন ক্ষমতার সবচেয়ে মূল্যবান কার্ড, যা সঠিক সময় ব্যবহার করলেই বদলে যেতে পারে পুরো খেলার ফলাফল। সচিবালয় থেকে শুরু করে চায়ের দোকান, সর্বত্রই এখন এক নাম, সেহরিন আমির মোনামি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আলোচিত শিক্ষিকা, যার ধারালো যুক্তি আর রাজপথের লড়াকু মেজাজ তাকে ইতিমধ্যে টকশোর জনপ্রিয় মুখে পরিণত করেছে। তার বক্তব্যের ভঙ্গি, বিশ্লেষণের গভীরতা এবং স্পষ্ট অবস্থান তাকে আলাদা এক অবস্থানে নিয়ে গেছে। অনেকে মনে করছেন তিনি যদি সংসদে যান, তাহলে তা হবে কেবল একটি আসন পূরণ নয়, বরং একটি শক্তিশালী কণ্ঠের উত্থান। গুঞ্জন উঠেছে এই শেষ আসনটি মূলত একটি স্ট্র্যাটেজিক ওয়েপন হিসেবে ব্যবহার করতে চায় জামায়াত। বিএনপির বিরুদ্ধে মোনামির যে বলিষ্ঠ অবস্থান এবং তার যে একাডেমিক প্রোফাইল, তাকে সংসদে পাঠাতে পারা মানে হবে বিরোধী শিবিরের জন্য এক প্রকার মরণ কামড়। এটি শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের এক নতুন অধ্যায় সূচনা করতে পারে। কিন্তু সমীকরণটি কি এতই সহজ? জোটের অন্দরমহল বলছে অন্য কথা। 11 দলীয় জোটের বাকি শরিকরা এখন জামায়াতের দরজায় কড়া নাড়ছে। তারা মনে করছে, জাকপা বা এনসিপির মতো যদি অন্য কোনো ক্ষুদ্র শক্তিকেও এখানে জায়গা দেওয়া হয়, তবে জোটের ভিত আরও মজবুত হবে। এই চাপ কেবল অনুরোধের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি কৌশলগত দর কষাকষির অংশ। জামায়াত কি তবে কোনো ডার্ক হর্স বা অন্ধকার ঘোড়াকে শেষ মুহূর্তে সামনে আনবে, নাকি 11তম আসনে এমন কাউকে দেখা যাবে যিনি জামায়াত বা জোট কোনোটিরই নন, বরং একজন নিরপেক্ষ বুদ্ধিজীবী? এই অনিশ্চয়তাই এখন রাজনীতির সবচেয়ে বড় উত্তেজনার জায়গা। অনেক বিশ্লেষক মনে করছেন, শেষ মুহূর্তের এই সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের জোট রাজনীতির দিক নির্দেশনা। এবারের সংরক্ষিত নারী আসনের এই তালিকায় যারা ঠাঁই পেয়েছেন, তাদের নামগুলো বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াত তার কোর আইডিওলজি বা মূল আদর্শ থেকে এক চুলো নড়েনি। মেরিনা সুলতানা বা মাহফুজা খানম এরা কেবল নাম নয়, এরা এক একটি সংগ্রামের জীবন্ত ইতিহাস। তাদের প্রতিটি পদক্ষেপের পেছনে রয়েছে দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম এবং অবিচল বিশ্বাস। তবে সবচেয়ে বড় ঝড়টা উঠেছে তাসমিয়া প্রধানকে নিয়ে। বিএনপির সাথে যখন জামায়াতের দূরত্ব এখন টক অফ দ্য কান্ট্রি, তখন তাসমিয়া প্রধানকে নিজেদের কোটা থেকে এমপি বানানোটা অনেকটা আগুন নিয়ে খেলা। এর মাধ্যমে জামায়াত পরিষ্কার বার্তা দিয়েছে, তারা কারো ওপর নির্ভরশীল নয়, বরং তারা ছোট ছোট দলগুলোকে সাথে নিয়ে একটি শক্তিশালী তৃতীয় ব্লক বা বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। এই কৌশল সফল হলে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ নতুন একটি সমীকরণ তৈরি হতে পারে। চতুর্দশ সংসদীয় রাজনীতির এই নতুন অধ্যায়টি মূলত একটি শক্তির পরীক্ষা। একদিকে নিজেদের আদর্শিক নেত্রীদের মূল্যায়ন করা, অন্যদিকে জোটের রাজনীতিতে একক আধিপত্য ধরে রাখা। এই দুয়ের ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জামায়াত
জামায়াতের এই দ্বিমুখী স্ট্র্যাটেজি আগামী দিনে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে কি নতুন কোনো মাত্রা যোগ করবে, নাকি এই নতুন মেরুকরণ রাজপথে আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? সময়ই দেবে সেই উত্তর।